আম, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি বলছিলাম যে কপিরাইটিং নিয়ে কথা বলবো, তার পরবর্তীতে ডেটা এন্ট্রি, এর পরবর্তীতে অ্যাড নিয়ে যাব। লাস্ট ক্লাসগুলো অ্যাড নিয়ে থাকবে, এর পরবর্তীতে প্র্যাকটিসে যাব। এখন কপিরাইটিং এর বিষয়টা বলি। কপিরাইটিং এর যদি আমি একটু একটা প্রেজেন্টেশন ওপেন করি। হ্যাঁ, তারপরে ফ্রিল্যান্সিং এ যাব। আচ্ছা, তাহলে কপিরাইটিং এর কথা যদি এখন বলি, কপিরাইটিং জিনিসটা কি? কপিরাইটিং মিনস হচ্ছে আমাদের যে কোনো কিছু কপি লেখা। কপি লেখা বলতে এটা মার্কেটার যারা থাকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে বেসিক্যালি, তারা কিন্তু কপিরাইটিংটা কিন্তু মাস্ট এবং নাম্বার ওয়ান একটা স্কিলের মধ্যে পড়ে। উইদাউট কপিরাইটিং আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে বেটার পারফর্ম করতে পারবেন না। সেকেন্ডলি, ক্লায়েন্টের ভালো রেজাল্ট এনে দিতে পারবেন না। এখন কপিরাইটিংয়ের একটু ডেপথে যেতে হবে আমাদের। কপিরাইটিং কিন্তু ওভারঅল ডিজিটাল মার্কেটিংয়ের অল ইজ অল যতগুলো সেক্টর আছে বা যতগুলো কাজ আছে সবগুলো কাজে লাগে। আপনি যদি একটা ওয়েবসাইট বানান সেখানে কিন্তু দেখবেন কপিরাইটিংয়ের কাজ থাকে। আপনি যদি একটা ল্যান্ডিং পেজ বানান সেখানে দেখবেন কপিরাইটিংয়ের কাজ থাকে। আপনি যদি কোনো রকম সেলস পেজ বানান সেখানে কপিরাইটিংয়ের কাজ থাকে। আপনি যদি স্ক্রিপ্ট লেখেন, বিভিন্ন মার্কেটিং স্ক্রিপ্ট বা হচ্ছে সেলস স্ক্রিপ্ট, যেটা যে স্ক্রিপ্টটা দেখে কাস্টমারের সাথে আমি কমিউনিকেট করব, সেই স্ক্রিপ্টেও কিন্তু কপিরাইটিংটা দরকার। এর পরবর্তীতে আমাদের ফেসবুকে আমরা অ্যাড রান করি, ইউটিউবে অ্যাড রান করি, সেখানে উপরে যে ক্যাপশন থাকে ওই ক্যাপশনে কিন্তু কপিরাইটিংটা দরকার। উইদাউট কপিরাইটিং কিন্তু এটা কিন্তু মানে এতটা বেশি কার্যকর বা ইফেক্টিভ হয় না। এই জন্য কিন্তু কন্টেন্ট মার্কেটারদের থেকে কপিরাইটারদের কিন্তু ডিমান্ড অনেক বেশি, এবং কপিরাইটাররা কিন্তু একটু ক্রিয়েটিভ মাইন্ডের হয়। যারা রাইটিং নিয়ে ভালো কাজ করতে পারে তারা কিন্তু কপিরাইটিং ভালো কিছু করতে পারে বা হচ্ছে রাইটভাবে কপিরাইটিং করতে পারে। এটার জন্য রাইটিং স্কিলটা একটু ভালো প্রয়োজন পড়ে। এখন আমি যদি দেখাই যে কপিরাইটিং এটা কীরকম হয়। কপিরাইটিং ইজ ইউজিং রিটেন ওয়ার্ডস টু, তারপর পিপল টু টেক দ্য দ্য অ্যাকশন ইউ ওয়ান্ট দ্যাম, অর্থাৎ লাইক মেক আ পারচেস, তারপর হচ্ছে সাবমিট অ্যান ইমেল, রিকোয়েস্টের ডেমো। তো এরকম হচ্ছে যে ওয়ার্ডগুলো থাকে ছোট ছোট, সেগুলো কিন্তু হচ্ছে কপিরাইটিংয়ের মধ্যে পড়ে। তারপর থার্ডটার মধ্যে যদি আসেন, যেমন এখান থেকে দেখতে পারবেন মেন বেনিফিট অফ কপিরাইটিং ইজ দ্যাট ইট ইনক্রিজ সেলস, অর্থাৎ কপিরাইটিংয়ের মেন বেনিফিটটা হচ্ছে কিন্তু আপনার সেলস কী হবে, ইনক্রিজ হবে। আমাদের সেলস যেখানে আজকে ধরেন 100-র মধ্যে আমাদের সেলস হচ্ছে 10%, সেখানে আমরা এটাকে ইনশাল্লাহ 40% টু 50% নিতে পারবো হেল্প অফ কপিরাইটিং। ঠিক আছে? সো এখানে যদি দেখি যেমন অ্যাক্টিভিটিস দ্যাট বেনিফিট ফ্রম বেটার কপিরাইটিং, যেমন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ইউর ভিজিটর রিড ইউর ওয়েবসাইট অ্যান্ড বাই ইউর প্রোডাক্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি আপনি কপিরাইটিং করেন তাহলে আপনার ভিজিটর ইনক্রিজ হবে, আপনার ভিজিটর অনেক লং টার্ম ধরে থাকবে, এবং আপনার ভিজিটর আপনার প্রোডাক্ট বা সার্ভিস বাই করবে। মার্কেট রিসার্চের ক্ষেত্রে, ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে, ইমেল মার্কেটিংয়ে কিন্তু বেশি প্রয়োজন পড়ে। যখন আমরা রাইটিং সাবজেক্ট লাইন দ্যাট পিপল উইল ওপেন, সাবজেক্ট লাইনে কিন্তু কপিরাইটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাটস রিজন যে সাবজেক্ট লাইন দেখিয়ে কিন্তু মানুষ আপনার মেলটা ওপেন করবে, এবং সেখানে যদি আপনি আপনার মেল সাবজেক্ট লাইনে যদি, আমি এটা আগেও বলছিলাম ইমেল মার্কেটিংয়ের ক্লাসে, যে আপনি যদি সাবজেক্ট লাইনে যদি
কাস্টমারকে বা হচ্ছে যারা যাকে মেসেজ পাঠাচ্ছেন তাকে যদি হুক করতে না পারেন বা ওপেন করার জন্য কনভিন্স করতে না পারেন, তাহলে সে ওপেন করবে না। তো এইভাবে করে দেখবেন আপনার ওটা পরবর্তীতে যেটুকু ইফেক্টিভ আপনি মনে করছেন ততটুকু হবে না। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমাদের এসইওর ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট বা কপিরাইটিং লাগে। ইউটিউবে হচ্ছে রাইটিং, ভিডিও, হেডলাইন, স্ক্রিপ্ট, তারপর হুক, তারপর ডিসক্রিপশন, তারপর হচ্ছে টাইটেল। দেখবেন আপনি বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু আপনাকে সাজেশন দিবে যে ইউটিউবে কন্টেন্ট ভাইরাল করতে আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো অনেক বেশি দরকার। কেন বারবার বলে, রিজনটা হচ্ছে আপনার ওই টাইটেলটা দেখে বেসিক্যালি মানুষ আপনার কন্টেন্টটা করবে, সিলেক্ট করবে বা চুজ করবে। যেমন আমি দেখাবো। তারপর হচ্ছে এই থাম্বনেলও কিন্তু অনেক দরকার, কারণ একটা জিনিস দেখবেন, আপনি যখন একটা ফার্স্ট কোনো ইউটিউবারের ভিডিও দেখছেন, মানে হচ্ছে তার ভিডিও আগে কখনো লাইভে দেখা হয়নি, ফার্স্ট টাইম তার ভিডিওটা দেখবেন, তার ভিডিওটা ক্লিক করার আগে তার থাম্বনেল দেখবেন, টাইটেল দেখবেন, এর পরবর্তীতে তার কন্টেন্টটা দেখবেন। কন্টেন্টটা তার যদি বেটার মনে হয় তার ইউটিউব চ্যানেলে যাবেন, 5-6টা ভিডিও দেখবেন। লাস্ট এন্ডলি একটা রিসার্চেও দেখা গেছে যে একটা মানুষ একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আগে অ্যাটলিস্ট 15টা ভিডিও দেখে। যখন ওর 15টা ভিডিও দেখে আই এম স্যাটিসফাইড বা এই ইউটিউবারটা বা এই কন্টেন্টগুলো আমার কাজের, আমার জন্য হেল্পফুল, তখন সে এটা সাবস্ক্রাইব করে। ঠিক আছে, না হয় সাবস্ক্রাইব করে না, এটা একটা রিসার্চে দেখা গেছে। সো ওই জিনিসটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে হুক করতে হবে আমাদের থাম্বনেল এবং ইয়ার থ্রুতে। তো থাম্বনেলে আমাদের কপিরাইটিং লাগে, টাইটেলও লাগে। এর পরবর্তী ফেসবুক অ্যান্ড টুইটারে লাগে, গুগল অ্যাডওয়ার্ডে লাগে অ্যাড রান করার সময়। অ্যাটেনশন, এই ফর্মুলা, এটা একটা ফর্মুলা আছে আমাদের কপিরাইটিং করার জন্য, এটা আমি বলবো সামনে। আচ্ছা, আমি আগে একটু কিছু এক্সাম্পল দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি আমার শুরুতেই আমি আমার একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসি। ওয়াইফাই গুলো आज से 1.5 साल पहले हमने होटल लेखनी ₹10,000 की ওকে। এবার একটু এখানে আসেন, আগে ল্যান্ডিং পেজ দেখে তারপর আমি ইউটিউবে নিয়ে যাচ্ছি। আপনি যদি নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে চান তাহলে প্রসেস অনেক ইজি। একটি ইউনিক প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্টটিকে রাইট ভাবে মার্কেটিং করতে হবে এবং সেলস নিয়ে আসতে হবে। এত ইজি প্রসেস হওয়ার পরও 95% বিজনেস ওনার প্রথম 5 বছরে ফেল করে। এর রিজন কি জানেন? এর রিজন হলো একটাই, রাইট স্ট্র্যাটেজি এবং প্রপার গাইডলাইনের অভাব। আর তাই আমি আপনাদের জন্য স্টার্ট ইউর বিজনেস লাইভ ওয়ার্কশপ রান করেছি। আমি আশা করি এই ওয়ার্কশপটি করার পর আপনিও নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে পারবেন। এই ওয়ার্কশপটি করে কি কি শিখবেন? এই ওয়ার্কশপটি করে আপনি জানতে পারবেন কিভাবে একটি বিজনেস শুরু করতে হয়, কিভাবে প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, কিভাবে সেই প্রোডাক্টটিকে রাইট ভাবে মার্কেটিং করতে হয় এবং সেলস নিয়ে আসতে হয়, এবং এর সাথেও শিখবেন আপনার সেই বিজনেসটিকে আপনি কিভাবে আরো বেশি স্কেল আপ করতে পারবেন বা গ্রো করতে পারবেন। এবং এই সম্পূর্ণ ওয়ার্কশপটিতে আমি রয়েছি আপনাদের সাথে এমডি ফাহিম হাসান, একজন এন্টারপ্রেনিউর, কনসালটেন্ট এবং ট্রেনার। আমি এ পর্যন্ত প্রায় 5,000 মানুষকে ট্রেনিং করিয়েছি এবং আমার দীর্ঘদিনের রিসার্চে আমি একটি জিনিস বুঝতে পেরেছি যে একটি বিজনেস রান করার ক্ষেত্রে এবং গ্রো করার ক্ষেত্রে 80% মাইন্ডসেট এবং 20% স্কিল সেট প্রয়োজন। আর তাই বেশিরভাগ বিজনেস ওনার না বুঝে বিজনেস শুরু করার কারণে কিছুদিনের মধ্যেই ফেল হয়ে যান। একটি বিজনেস শুরু করার জন্য প্রয়োজন একটি রাইট সিস্টেমের, এবং স্টার্ট ইউর বিজনেস লাইভ ওয়ার্কশপে আপনি পাবেন রাইট ট্রেনিং, আপনি পাবেন এনভায়রনমেন্ট এবং সাপোর্ট। আপনার যদি কোনো ডাউট থাকে সরাসরি আমার থেকে লাইভ ক্লাসেই জিজ্ঞেস করতে পারবেন। এবং এই সম্পূর্ণ ওয়ার্কশপটি যেহেতু অনলাইনে হবে, আপনি আপনার ঘরে বসেই এই
এই ওয়ার্কশপটি করতে পারবেন এবং এই ওয়ার্কশপটি প্রপারলি শিখে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি কতটুকু গ্রো করতে পারবেন। তাহলে আর দেরি কেন, ওয়ার্কশপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে এখনই ক্লিক করুন নিচে দেওয়া লিংকে। লিমিটেড সিটস অ্যাভেলেবল আছে। আর হ্যাঁ, আপনার সাথে দেখা হচ্ছে আমার লাইভ ওয়ার্কশপে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন ম্যাট্রেস চিনেন, বিছানা ম্যাট্রেস যেটা থাকে, আমি যদি ম্যাট্রেস সেল করার একটা কোম্পানি হই, এখন আমি যদি কেউ যদি আমার কাস্টমার হিসাবে আসে আমার ম্যাট্রেস বাই করার জন্য, তাকে আমি ফিচার বলবো না বেনিফিট বলবো? যদি আমার ম্যাট্রেসের কোম্পানি আছে বা ম্যাট্রেস সেল করি, আমার কাছে কোনো কাস্টমার আসছে, তাকে আমি যখন সেটা সেল করার জন্য তার সাথে কথা বলবো, তখন তাকে আমি সেই প্রোডাক্টের ফিচার বলবো নাকি বেনিফিট বলবো? বেনিফিট বলবো। ভেরি গুড, আপনি গেস করে বলে দিয়েছেন রাইটটা। ফিচারও বলা লাগে, কিন্তু 50% ফিচার বলবেন, 50% বেনিফিট বলবেন। এখন 50% বেনিফিট কেন বলবেন? কারণ হচ্ছে ম্যাট্রেস মানুষ কেন কিনে? ম্যাট্রেস মানুষ কিনে ভালো একটা স্লিপের জন্য, যাতে ভালোভাবে রাতে ঘুমাতে পারে, এটার জন্য। এখন আপনি যদি তারা বলেন আমার এটাতে এরকম এটা তোষক এই তুলা দিয়ে বানাইছি, ওই তুলা দিয়ে বানাইছি, অমুক সুতা দিয়ে সেলাই করছি, তমুক সুতা দিয়ে, ওগুলো দিয়ে তো ওর কাজ নাই, ওর বেনিফিটের কাজটা বলতে হবে। সো এখানে আমাকে শো করতে হবে ওর বেনিফিটটা কি হচ্ছে, ঠিক আছে? যেমন আপনি যদি দেখেন, আমি আরেকটা থার্ড এক্সাম্পল দিই, যেমন আপনি যদি কোনো বই পড়েন, তাহলে সেখানে দেখবেন বইয়ের মধ্যে যদি আপনাকে সম্বোধন করে, অনেকেই কিন্তু কমেন্ট করে বইটা পড়ে যে বইটা মনে হয় আমার জন্যই লিখছে, এরকম অনেকে দেখছিলেন কোনো কমেন্ট? অনেকে বই পড়ে বলে না বইটা আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে, মনে হয় বইটা আমার জন্যই লিখছে। এই কথাটা কেন বলা জানেন? অথর লেখে যে ওইভাবে করে লিখে, অথর যখন লিখে তখন আমরা সম্বোধন করে না, তখন তুমি সম্বোধন করে বা আপনি সম্বোধন করে। অর্থাৎ আপনি যদি এটা এভাবে করেন তাহলে এটা এভাবে হতো। এখন যদি অথর এটা বলাতে ওর নিজে পার্সোনাল ফিল করতেছে যে অথরটা আমার সাথে কথা বলতেছে, কিন্তু যদি এটা বলতো যে আমরা যদি এটা করি তাহলে আমরা এটা করতে পারতাম, আমরাতে কিন্তু ফিল ওইটা আসতো না। বিষয়টা বুঝতে পারছি? এখানে চেঞ্জ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে শুধুমাত্র হয়তো উই ইউ, লেখা কিন্তু একই লেখা, আমরা এটা করলে এটা হবে, এটা করলে এটা হতো। ওইদিকে আমরা না দিয়ে আমি দিলাম আপনি এটা করলে এটা হতো, এটা করলে এটা হতো। চেঞ্জ হচ্ছে শুধু উই এবং ইউ, এটাকে কপিরাইটিং বলা হয়। অর্থাৎ রাইটিং পুরোটা সেম থাকবে, জাস্ট হচ্ছে ওইটার কপিটা আমরা একটু চেঞ্জ করব। ওটা পার্সোনালাইজ কীভাবে করা যায়, মানুষের হিউম্যান সাইকোলজি বুঝে, অ্যান্ড হচ্ছে মানুষকে পার্সোনালি কীভাবে করা যায়। যেমন আপনি যদি বলেন আমার কোম্পানি এটা করছি, আমার কোম্পানি, যেমন দেখবেন অনেক বিজনেস ওনার থাকে, যখন স্পিচ দিতে উঠে তখন মানে বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে, যখন স্পিচ দিতে উঠবে তখন বলবে আমরা বিজনেস এভাবে করছি, আমি বিজনেস এভাবে করছি, আমি এত স্ট্রাগল করে উঠছি, কিন্তু ওকে দেখবেন কেউ পছন্দ করে না। কিন্তু যে বিজনেস ওনার এটা বলবে যে আমার টিম মিলে আমরা এভাবে করছি, আমার টিমের স্ট্রাগল ছিল, তারা দেখবেন কিন্তু সে বিজনেস কিন্তু বেশি উপরে ওঠে। কেন জানেন? কারণ টিম মেম্বাররা মোটিভেটেড হয়, স্যার তো আমাদেরকেও এখানে করছে। আর অবশ্য কাজ তো আমরাই করছি, টিম মেম্বারে তো কাজ করে, স্যার কি করে? স্যার তো নিজে ক্যামেরা বসে বসে শুধু টাকা কামায়, এটাই না? তো যখন পার্সোনালাইজ ফিল করবে, তখন আমি তো বলছিলাম সেলিং লাইফে প্রত্যেকটা এরিয়াতে লাগে, সেটা আপনি প্রোডাক্ট সেল করেন, সার্ভিস সেল করেন, বিয়ে করতে যান, অন্য কোনো কিছু, সব কিছুতেই কিন্তু সেলিং লাগে। ওইটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। তো এখন হচ্ছে যে চেঞ্জ শুধুমাত্র ইউ হবে নাহলে উই হবে, এই দুইটার ক্ষেত্রে। এখন আসেন ল্যান্ডিং পেজেরটা বুঝতে পারছেন? হ্যাঁ, ল্যান্ডিং পেজের এটা বুঝতে পারছেন? এবার আমি আপনাকে আমার কাছে তো স্ক্রিনশট নেই, তাহলে আমি দেখাতাম। আচ্ছা দাঁড়ান,
আচ্ছা ইউটিউবে আসেন, আমি এটা পরবর্তীতে দেখাবো, লোড নিতে সময় নিচ্ছে। আচ্ছা এবার আসেন ইউটিউবের ক্ষেত্রেও বলি। ইউটিউবের ক্ষেত্রে এটা তো বললাম যে সব অনেক ক্ষেত্রে লাগে। আমি এক্সাম্পলের জন্য বা বুঝার জন্য, ক্লিয়ারিটির জন্য আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। যেমন এই যেমন আমি যেটা বললাম ফার্স্টে, আমারটার ক্ষেত্রে যেটা বলছি, হ্যাঁ আসেন। যেমন আপনি যদি ইউটিউবের থাম্বনেল এটা যদি দেখেন, আমি তো ফার্স্টে বলছি যে আমাদের থাম্বনেল এবং টাইটেল দেখে বেসিক্যালি হচ্ছে আমরা ক্লিক করি বা হচ্ছে তার ভিডিওটা দেখি। এখানে থাম্বনেলতে দেখেন তো, এখানে থাম্বনেলের মধ্যে কি লিখছে, দিস উইল চেঞ্জ ইউর 2025, এবং টাইটেলের মধ্যে কি লিখছে, চেঞ্জ ইউর লাইফ বিফোর 2025। আমি বলছিলাম না মানুষ নিজেরটা আগে ভালো দেখে, নিজের, আপনি যদি আপনার সম্পর্কে বলতে চান, যেমন এখানে যদি ও বলতো মাই স্টোরি, এত ও ফেমাস হইলে একটা কথা ছিল, রোনালদো যদি বলে মাই স্টোরি তাহলে মানুষ দেখতে দেখতে আসবে, কারণ ও একদম স্ক্র্যাচ থেকে একটা এত বড় সাকসেস হয়েছে। বাট আপনি আমি যদি বলেন মাই স্টোরি, কে শুনতে যাবে? ঠিক আছে, কিন্তু ওখানে যখন ও বলছে চেঞ্জ ইউর লাইফ, মানে আপনার বেনিফিটের কথা বলছে, তখন মানুষ এখানে বেশি ক্লিক করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে, এখানেও কিন্তু আমাদের এটা ব্যবহার হচ্ছে। তারপর আরেকটা থাম্বনেল দেখাই, যেমন আপনি যদি এখানে দেখেন ম্যানেজিং লাইফ অন 2020, সরি 2000 স্যালারি, মানে হচ্ছে 20,000 স্যালারিতে কিভাবে করা যায়, ম্যানেজ করা যায়, এটাও আমার সম্পর্কে বলছে। অর্থাৎ আমি এখানে বুঝতে, যেমন হচ্ছে রিয়েল স্টোরি, যদি আপনি টাইটেলটা দেখেন, রিয়েল স্টোরি অফ ম্যানেজিং মানি অন লো ইনকাম, কিভাবে করে মানে রিয়েল স্টোরি বলবে কিভাবে আপনি আপনার লো ইনকামে আপনি ম্যানেজ করতে পারবেন। যেমন এখানে দেখেন, এটাতে কপিরাইটিং ইউজ হয়েছে, এত টাকার ডেপ ছিল, এখন জিরো ডেপ। এখন এটাতে কিন্তু মানুষের হিউম্যান সায়েন্স কিভাবে কাজ করতে হয় বা হচ্ছে হিউম্যান সাইকোলজিটি কিভাবে কাজ করতে হয়, যেমন দেখেন টাইটেলে কি ছিল, 7 ক্রেডিট কার্ড, 10 লাখ ডেপ। এখন এখানে আমি শক করতেছে আমাকে, নাম্বার দেখবেন আপনি একটা জিনিস, এটা রিসার্চে দেখা গেছে যে টাইটেলে বা হচ্ছে যে থাম্বনেলে নাম্বার দেওয়া থাকে, সেই টাইটেল এবং থাম্বনেলটা কিন্তু বেশি ভাইরাল হয়। নাম্বার নাম্বার কিন্তু মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে। যেমন আপনি দেখবেন 5 টিপস অফ সাকসেসফুল পিপল, বা হচ্ছে 5 হ্যাবিট, 7 হ্যাবিট, তারপর হচ্ছে যে আরও 5 টিপস অফ ম্যাঙ্গো বেনিফিট বা আদার্স বিষয়গুলো, নাম্বার কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে। এখানে কিন্তু কপিরাইটিংটা এভাবে করছে, যেমন হচ্ছে 7 ক্রেডিট কার্ড, 10 লাখ টাকা লোন ছিল, এখন এখানে জিরো 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 লোন। তো মানুষ নিজে এখন চিন্তা করছে 7টা ক্রেডিট কার্ড ছিল, 10 লাখ টাকা লোন, কিভাবে এখন জিরো করছে, প্রসেসটা মানুষ জানতে চাচ্ছে। তাহলে এভাবে করে মানুষকে অ্যাট্রাক্ট করছে। এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে দেখালাম, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। এখন এখানে অনেক সময় আমরা কপিরাইটিংটা কিন্তু, যেহেতু বললাম যে কপিরাইটিং মানুষকে করে, অ্যাট্রাক্ট করে, এটা আমাদের কি যেন বলেন, ফেসবুকে যখন আমরা অ্যাড দিই, যেমন আমি কিছু অ্যাড দেখাই, চোরকে ইংলিশে কি বলা জানি, হ্যাঁ, ওইটা যদি কেউ যদি কপি করে তাহলে ওইটা ওকে ওইটা বলে, চোর বলে। হুম? কপিরাইট দেয়, কপিরাইট দেয়, হ্যাঁ, ওইটা হচ্ছে কপিরাইট, আর হচ্ছে কপি রাইটিং। রাইট, কপিরাইট আর কপিরাইটিং এর মধ্যে ডিফারেন্ট আছে, ওয়ার্ডের মধ্যেই তো ডিফারেন্ট। যেমন হচ্ছে কপি রাইটিং আর হচ্ছে কপিরাইট, RIGST, RIGST, হ্যাঁ, আর ওটা হচ্ছে কপি রাইটিং, ওয়ার্ডের মধ্যে ডিফারেন্ট আছে তো। তারপর আচ্ছা পাইছি আরেকটা, অ্যামাজনের ক্ষেত্রে এবার দেখেন, অ্যামাজনের ক্ষেত্রে যদি দেখেন, ওদের এখানে কপি রাইটিং করছে, ওয়েবসাইটের হোম পেজে কপি রাইটিং করছে, কিভাবে করছে, যেমন দেখেন, ওরা যখন সেলস দিছে তখন এখান থেকে চলে গেল কেন, হুম,
যেমন এনজয় এক্সট্রা আপ টু 10% সেভিং, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের বেনিফিটের কথা বলতেছে, কাস্টমারের বেনিফিটের কথা বলতেছে এখানে। ও ওর নিজের সেলের কথা বলতেছে না। আমি আরেকটা আছে, আমি পাচ্ছি না সঠিক, একটা ব্র্যান্ড ছিল, ফেশিয়াল ব্র্যান্ড ছিল, মানে মেকআপ সেল করে। সো এখানে ওরা কিন্তু ফার্স্টে বেনিফিটের কথা বলছে, তারপর এখানে ফিচার্সের কথা বলছে। আচ্ছা, এক্সাম্পলে বুঝতে পারছেন যে কোথায় কীভাবে কাজ করে। এভাবে কিন্তু সেম কিন্তু আমাদের অ্যাডেও কাজ করে, অ্যাডের ক্ষেত্রেও কাজ করে। যেমন আপনি যদি আচ্ছা অ্যাডটা দেখাচ্ছিলাম না, অ্যাডস লাইব্রেরি, যেমন এটা দেখ, এখানে যদি খেয়াল করেন আমি কাউকে করছি না, কিন্তু হচ্ছে যে এখান থেকে লার্নিং করার জন্য বলছি, কাউকে কপি করবেন না, আবার ডিরেক্টলি কপি করতে যায় না, লার্নিং করেন। যেমন এটা দেখেন, এটা কিন্তু পারফেক্ট একটা কপি রাইটিং এর এক্সাম্পল। যেমন এরা কিন্তু শুরুতে কি বলছে, এত ইয়ারে আপনি ইনটেক যারা ধরতে চাচ্ছেন তাদের আইএলটিএস প্রিপারেশন করতে হবে এখন থেকেই। তাই প্রিপারেশন শুরুর আগে আইএলটিএস কমপ্লিট করার প্রিপারেশন গাইডলাইন পেতে জয়েন করুন। জয়েন করুন এটা কিন্তু লাস্টে বলছে, আগে আপনাকে কি বলছে, আপনার প্রবলেমটা বলছে, তার পরবর্তীতে এখানে করছে। এখন আমি এটার মেইন একটা ফর্মুলা বলি। অনেকেই কিন্তু কপিরাইটিংয়ের যখন কথা বলি, কপিরাইটিং জিনিসটা অনেকেই যারা মার্কেটিং ডিপার্টমেন্টে থাকে তারা তো ভালো বুঝে, কারণ হচ্ছে তারা অনেক বছর ধরে কাজ করতেছে। কিন্তু যারা নতুন বা বিগিনার তারা কিন্তু এটা অ্যাডপ্ট করতে বা এটা বুঝতে থিঙ্ক করতে অনেক টাফ। ক্রিয়েটিভ পার্সনরা করতে পারে, কিন্তু নর্মাল পার্সনরা করতে পারে না সহজে। তো এটার জন্য অনেক ওভার থিঙ্ক করে। আসলে সবাই চায় যে তাদের সেলস ইনক্রিজ হোক, কিন্তু হচ্ছে এটার জন্য কপিরাইটিং লাগবে। এখন কপিরাইটিং শিখতে গেলে অনেক সময় লাগে। এটার ওভার থিঙ্ক করার দরকার নেই। একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলি। যেমন এখানে হয়তো এটা দেওয়া নেই, আমার এখানে পিকচারটা আছে। এটা হবে PAS ফর্মুলা। PAS ফর্মুলাটা কি? পি দিয়ে হচ্ছে প্রবলেম, এ দিয়ে হচ্ছে এগিটেট, আরেকটা হচ্ছে আর এস দিয়ে হচ্ছে সলিউশন। এগিটেট, এগিটেট মানে হচ্ছে একটু, এটা আমি বলবো, এটা এক্সপ্লেন করে বলছি। ফার্স্টে হচ্ছে PAS। এখন পি দিয়ে হচ্ছে প্রবলেম। আমার যদি এখানে যদি অ্যাডটা যদি দেখেন, অ্যাডের মধ্যে শুরুতে কি করছে, শুরুতে এখানে প্রবলেম বলছে। যদি ধরতে চাচ্ছেন তাদের প্রিপারেশন করতে হবে, অর্থাৎ যার প্রিপারেশন নাই তার প্রবলেমের কথা বলতেছে, প্রবলেম নিয়ে কথা বলতেছে। তারপর হচ্ছে যে এগিটেট, এগিটেট মানে হচ্ছে আপনার প্রবলেমটাকে আমি আর একটু বড় করে দেখাচ্ছি। প্রবলেম ছোট, কিন্তু হচ্ছে যে এটাকে আমি এমনভাবে এটাকে করছি, বা হচ্ছে এমনভাবে ওটাকে প্রেজেন্ট করছি, ওটা মনে হচ্ছে আমি একটু বড় করে দেখাচ্ছি। ইমার্জেন্সি ক্রিয়েট করছে বা ফোমো ক্রিয়েট করতেছি। ফোমো বুঝেন? ফোমো বুঝেন? ফিয়ার অফ মিসিং আউট, দিস কল টু ফোমো। যদি আর্জেন্সি ক্রিয়েট না করেন তাহলে মানুষ ওটা কিনতে যাবেন। যেমন আপনি দেখবেন অনেকে বলবে আর 2 দিন বাকি আছে, আর 1 দিন বাকি আছে, একটা সিট অ্যাভেলেবেল আছে, 2টা সিট অ্যাভেলেবেল আছে, এখন করে ফেলেন। তারপর হচ্ছে আমাদের অলরেডি ডেট শেষ, আপনার জন্য 2টা সিট অ্যাভেলেবেল, আমাদের অলরেডি ব্যাচ ফিল আপ হয়ে গেছে, শুধু আপনার জন্য শুধু শুধু আপনার জন্য 2টা সিট আমরা খালি রাখছি, আপনার জন্য রাখছি। দিস কল টু ফোমো, দিস কল টু কপিরাইটিং, আপনার জন্য রাখছি, তার মানে পার্সোনালাইজ করছে। আচ্ছা, 2টা সিট অ্যাভেলেবেল আছে, দ্যাটস ফোমো ক্রিয়েট করছে, ফিয়ার অফ মিসিং আউট, যাতে আপনার মিস না হয়ে যায়, এটার একটা ফিয়ার ক্রিয়েট করে। নো নো,
নট ইমোশনাল, এটা রং ওয়ার্ড, এটা রং ওয়ার্ড। আমি বলি মানুষরা লেজি হয়, মানুষদেরকে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে না, যে কিনার সে এমনিই কিনবে। আপনি যে ওকে যে ব্ল্যাকমেল করে কিনাচ্ছেন ওরকম না, তাহলে তো দুনিয়া সব বিজনেসম্যান কি ব্ল্যাক ব্ল্যাক ইয়া করতেছে? সব ক্ষেত্রে হয়। তো এই ইয়া করে যে কিভাবে করে, আপনার আপনার যদি প্রয়োজন পড়ে প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট কিনবেন, আপনাকে তো কেউ ঘরে যাই বিক্রি করে আসতেছে না। আপনি যদি মনে করেন একটা জিনিস হচ্ছে আমরা ফলো আপ করা বলি সেলসের ক্ষেত্রে, এটা মার্কেটিং এর ক্ষেত্রে জানি, এটা সেলস ডিপার্টমেন্টে যারা থাকে তাদেরকে শেখানো হয়, কিন্তু অ্যাজ এ মার্কেটার হিসাবে আমি বললাম না আমাদের 14 দিকে জ্ঞান রাখতে হয়। কারণ হচ্ছে আমাদের মেইন কাজ কিন্তু সেলস ডিপার্টমেন্টের সাথেও থাকে, কারণ আমরা মার্কেটিং করে যাদেরকে ক্যাচ করে আনি বা লিড জেনারেট করি তাদেরকে আমরা সেলস টিমকে ফরওয়ার্ড করি যে আপনি এটা ওনাকে সেলসে কনভার্ট করেন। তো এখানে যেটা হচ্ছে সেটা সেলসের ক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে আপনার কাছে যেমন হচ্ছে যে রোলস রয়েস বাই করতে যদি কেউ যায়, তার মানে তার কাছে এতটুকু ইয়া আছে, ক্যাপাবিলিটি আছে, সে রোলস রয়েস বাই করতে পারবে, এই জন্যই সে গেছে, তাকে আমরা ফলো আপ করতে হবে। সে রোলস রয়েস দেখে সে এখন ঘরে চলে আসছে, বলছে আমি ডিসিশন নিতে সময় নিব, এখন তাকে আপনার আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। সে যদি যদি সামর্থ্য না থাকতো সে যাইতো না, ঠিক আছে? এখন বাই করে নেই, সেটা হয়তো তার কোনো মেন্টাল ইস্যু থাকতে পারে বা মেন্টাল কোনো বা ফাইন্যান্সিয়াল কোনো ইয়া থাকতে পারে, ওটার জন্য। কিন্তু আপনাকে ডেইলি ফলো আপে রাখতে হবে, আপনি যদি ফলো আপ না করেন তাহলে হবে না। এটা যারা সেলস ডিপার্টমেন্টে থাকে তাদেরকে এটা শেখানো হয় ডেইলি বেসিসে ফলো আপ করতে। অর্থাৎ একটা একটা আমার একটা রুল আছে সেলসের ক্ষেত্রে, একটা রুল আছে, একটা কাস্টমার একটা ইন্টারেস্ট শো করছে, এটা আমরা ইয়ার ক্ষেত্রে ফানেলের ক্ষেত্রে দেখছিলাম না, ইন্টারেস্ট থেকে সেলস পর্যন্ত যাইতে কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা কাস্টমার ইন্টারেস্ট শো করছে, ইন্টারেস্ট থেকে সেলস পর্যন্ত নিতে তাকে জি জি ভালো আছো, তোমার শরীর খারাপ? আচ্ছা আমাকে 1 ঘন্টা পরে একটু কল দাও, আমি তো ক্লাস আছে। আসসালামু আলাইকুম। একটা মানুষ যখন ইন্টারেস্ট শো করে, ইন্টারেস্ট থেকে শুরু করে তাকে সেলস পর্যন্ত কনভার্ট করতে 8 বার ফলো আপ করতে হয়। এবার বুঝেন কয়বার? 8 বার ফলো আপ করতে হয়। অনেকে দেখবেন একটা কাস্টমার ইনকোয়ারি করছে যে আমার আপনার এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা আমার প্রয়োজন, তাকে আমরা 2 বার বেশি কল করি না, বা যে যার ইচ্ছে যার প্রয়োজন সে নিজে নিয়ে নেবে। এটা আমি গত একটা ক্লাসেও মনে বলছিলাম, যার প্রয়োজন সে নিজে নিয়ে নেবে, এইভাবে হয় না, আপনাকে কনভিন্স করতে হবে তাকে। 1 বার 2 বার 3 বার 4 বার এভাবে করে 8 বার বলা হয়, যে একটা রিসার্চে দেখা গেছে, এটা রিসার্চ করা হয়ে গেছে অলরেডি, এবং রিসার্চের রেজাল্ট হচ্ছে এটা, যে একটা ক্লায়েন্টকে যদি আপনি যদি 8 বার যদি ফলো আপ করেন, এর পরবর্তীতে সে ক্লায়েন্ট আপনাকে ইয়া করবে, মানে হচ্ছে ক্লায়েন্টে কনভার্ট হবে। কি মানে 3 বার মানে বিরক্ত করা ঠিক কিনা? 3 বার না, আপনি করতে হবে। যেমন আমি যদি বলি এটা ইনভেস্টরের সাথে করতে, আপনি যদি একটা স্টার্ট আপ হন, আপনার যদি ইনভেস্টমেন্ট লাগে ইনভেস্টর থেকে ইয়া করেন, এমন একটা কোম্পানি আছে ওয়ো কোম্পানি, হোটেলের কোম্পানি, এটা রিতেশ আগারওয়াল ফাউন্ডার, ওনার ইয়া ইনভেস্টরকে উনি বলে কতবার, আমার নাম্বার সঠিক খেয়াল নেই, একটু ভুল হতে পারে, কিন্তু আমার জানা মতে 13 বারের মতো ফলো আপ করছে, 13 বার মতো ফলো আপ করছে। উনি যখন ওনার এজটা এখন মনে হয় 30 সামথিং, উনি যখন ওইও স্টার্ট করছে 17 বছর এজে স্টার্ট করছে, অনেক কম বয়সে। তো ওনার ওনার ফান্ডিং দরকার ছিল অনেক, মানে লাখ কোটি টাকার ফান্ডিং ছিল, আর 17 বছর একটা ছেলেকে কিভাবে কোটি টাকা ফান্ডিং দিব, এই দুনিয়া বুঝে কতটুকু। এখন উনি আবার মানে একটু জেদি জেদি মানুষ, তো উনি পরবর্তীতে মানে ফলো আপ করতে 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 13 বার যখন ওনাকে কনভিন্স করার ট্রাই করছে, 13 বার উনি যে বুঝছে যে না ছেলেটা ডেডিকেটেড আছে, তখন যে ওনাকে ফান্ডিং দিচ্ছে, সেটা বুঝতে পারছি। তো এখন বিষয়টা হচ্ছে যে ফলো আপ করা লাগবে, উইদাউট ফলো আপ আপনি যদি মনে করেন যে আপনার যদি ইয়া হয়ে যাবে সেলস হয়ে যাবে, এটা কখনো পসিবল না। হ্যাঁ, ফলো আপ আবার এরকম করতে হবে ক্লায়েন্ট যাতে বিরক্ত না হয়, ক্লায়েন্টকে ওইভাবে করে ইয়া করতে হবে, নার্চার করতে হবে। ঠিক আছে, এখন যেটা বলছিলাম কপিরাইটিং এর ক্ষেত্রে আমাদের ফার্স্টে হচ্ছে যে
প্রবলেম বলতে হবে। যেমন হচ্ছে আপনাকে একজন, আমি এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, একদম সহজ করে বলি। ধরেন কারো মাথায় চুল নাই, এখন সে আপনাকে বলতে হবে, ভাই আমার চুল নাই, এখন কিভাবে করে এটা ইয়া করবো। এখন ধরেন আপনি তার কাছে ডিরেক্টলি প্রোডাক্ট সেল করবেন না, তাকে কি বলবেন, তাকে বলবেন যে আচ্ছা ভাই আপনার আপনার চুল নাই, আপনি এই প্রবলেম আছেন কতদিন ধরে, এই তো আপনাকে আপনার কাহিনী বলবে, আস্তে আস্তে দুঃখের কাহিনী বলবে যে এরকম আগে কত সুন্দর চুল ছিল, এখন আস্তে আস্তে চুল ঝরে যাচ্ছে সবগুলো। এর পরবর্তী এখন এটা প্রবলেম হয়ে গেছে, ও প্রবলেম বলছে, আপনি ওর প্রবলেমের সাথে অ্যাটেনশন দিয়েছেন বা হচ্ছে ওর প্রবলেমটা মনোযোগ দিয়ে শুনছেন। এখন ওকে আপনি ওই যেটা বললাম কি ছিল, এগিটেট, আমারও নামটা মনে থাকে না, একটু লিখে রাখেন, পারলে ভিডিও দেখে লিখে রাখি। এগিটেট করবেন, এগিটেট বলতে ওর প্রবলেমটাকে আরেকটু বাড়াবেন। কিভাবে বাড়াবেন, ভাই এটা তো তাহলে অনেক বড় সমস্যা, এটা সলভ করতে হবে ইমিডিয়েটলি, নাহলে তো কেমনে হবে, 2 দিন পর আপনার মেয়ের বিয়ে হবে, তখন যে এর বাড়ির মানুষ দেখলে কি বলবে, যে মেয়ের বাপ তো টাকলা, আমি একটু আমার মজা করে বলতেছি, এরকম করে বলে। তো ওই জায়গা থেকে হচ্ছে আপনার প্রবলেমটাকে আরেকটু বাড়াইতে হবে, যে ভাই এরকম হলে হবে না, এটাকে সলভ করতে হবে, ইমিডিয়েটলি সলভ করতে হবে। তারপরে ওকে আপনি কি করতেছেন, ফোমো ক্রিয়েট করতেছেন, হচ্ছে ভয় দেখাচ্ছে। এখন ভয় দেখায়, তো ভয় দেখে ছাড় দিবেন না, পরবর্তীতে বলবেন ভাই এটার একটা সলিউশন আমার কাছে আছে। কি সলিউশন, আমার এরকম একটা জানা পরিচিত এরকম একটা ইয়ে আছে, বা হচ্ছে আমার প্রোডাক্ট আছে, এরকম করে পিচ করবে, লাস্টে গিয়ে তাকে সলিউশন দিবে। এটাকে মূলত কপি রাইটিং বলা হয়, বা সেলসের প্রসেসের ক্ষেত্রে এটাই। অর্থাৎ মার্কেটিং আর সেলস কিন্তু এক না, বাট হচ্ছে কিছু কিছু জিনিস মিল আছে, সেটা বোঝাতে পারছি। মার্কেটিং আর সেলস কিন্তু এক না, কিন্তু কিছু কিছু জিনিস মিল আছে। যেমন আপনি যদি দেখেন একটা সেমি পাকা ঘর, একটা বিল্ডিং ফ্ল্যাটের মধ্যে ডিফারেন্ট, দুটোটাই তো ঘর, মিল আছে না, দুটোটা তো ঘরই, কিন্তু হচ্ছে কিছু কিছু জিনিস মিসম্যাচ আছে। ওই মার্কেটিং আর সেলসের মধ্যে হচ্ছে ডিফারেন্ট ওটাই। এর পরবর্তীতে এখন এখানেও যদি দেখেন সেম কাজটাই করছে, ফার্স্টে আপনার প্রবলেম নিয়ে কথা বলছে, তারপর হচ্ছে সেটাকে আর একটু বড় করে দেখাইছে যে আপনার প্রিপারেশন করতে হবে। এখন প্রিপারেশন করতে হলে তাহলে এখন কি করেন, এখান থেকে এটা ইয়ে করেন, তিনটা জিনিস এখানে আসছে। আপনি যদি আরো অ্যাডগুলো দেখেন, লাস্টে গিয়ে আপনি এই অ্যাডগুলো দেখতে পাবেন। যেমন দেখেন, জড়তার প্র্যাকটিসের অভাবে ইংরেজি ভয়টা কাটছে না, দেখছেন প্রবলেম বলছে। এর পরবর্তীতে ইংরেজির জড়তা দূর করতে এখন থেকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এখন আপনাকে একটা মানে ফোমো দিচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না, ফোমো দিচ্ছে, বা হচ্ছে এটা আপনার এগিটেট করতেছে। এর পরবর্তীতে এখন সহজভাবে শিখতে এটা 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 সলিউশন আসছে। দেখেন 14টা কথা বলে নাই বা বেশি লাইনে কথা বলেনি, তিন চারটা লাইনেই তাদের কিন্তু কথা শেষ। ফার্স্ট লাইনের মধ্যে প্রবলেম, তারপর লাইনের মধ্যে এগিটেট করছে বা প্রবলেমটাকে আরেকটু বড় করে দিছে, তারপরে লাইনে আপনাকে সলিউশনটা দিছে। ঠিক আছে, এটাকে কপি রাইটিং বা অ্যাড কপি বলা হয়। অ্যাড কপি করতে হলে এভাবে করতে হয়। এখন এটার আবার আরেকটা ফর্মুলা আছে, এটা তো বললাম পিএস, আরেকটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে আইডা ফর্মুলা বলে অনেকে, আবার এআইডিএ ফর্মুলা বলে অনেকে। যেমন অনেকে দেখবেন ফাইবারকে ফিভারও বলে, অনেকে ফাইবার ইয়াকে ফিভার বলে। আচ্ছা, এখন এখানে এআইডিএ এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাটেনশন মিনস হচ্ছে গেট দি রিডার্স অ্যাটেনশন উইথ আ ম্যাগনেটিক হেডলাইন। এর পরবর্তী ইন্টারেস্ট, কানেক্ট উইথ দেয়ার প্রবলেম। তারপর হচ্ছে ডিজায়ার, মেক দেম ফিল দি ট্রান্সফরমেশন। তারপর হচ্ছে অ্যাকশন, লিড দি রিডার টু অ্যাকশন। ঠিক আছে, এখন আসেন এটা আমি আর একটু ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝাই। এগুলো কিন্তু নোট করবেন, কিন্তু এখন হয়তো লেকচার শুনতে মাথা থাকবে না, কিন্তু নোট করবেন। অ্যাটেনশন কি, আপনি যদি বইমেলাতে, এবার শুরু হবে, বইমেলাতে যদি যান, আপনি বেটার বইটা কিনবেন না, আমি জানি কেউ যখন বইমেলায় যায় ভালো বইটা কিনে না, কিনে কি এটা বলতেছি, কথাটা আমি ঘুরাই বলতেছি, ভালো বই কেউ কিনে না, যেটার কাভার আর যেটার টাইটেল ভালো সেটা মানুষ কিনে, সেই বইটা মানুষ কিনে। এটাই আর কি। না না, অনেকে, আমি এটা কেন বললাম, মনে হচ্ছে সবাই তো ভালো বই কিনে, হ্যাঁ টাইটেল দেখে কিনে। হ্যাঁ, এটাকে হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাটেনশন বলছি। অর্থাৎ কেউ ভালো বই কিনে না, যেমন হচ্ছে বইয়ের ক্ষেত্রে আমি, কেউ ভালো প্রোডাক্ট আর সার্ভিস কিনে না, দুনিয়াতে কেউ কিনে না।
আপনি কখনো ভালো প্রোডাক্টের সার্ভিস দেখবেন, আপনি আইফোনেরও ফোন বিক্রি হয়, চায়নারও ফোন বিক্রি হয়, ভালো ভালো কোম্পানিরও বিক্রি হয়, খারাপ খারাপ কোম্পানিরও কিন্তু প্রোডাক্ট সার্ভিস বিক্রি হয়, হয় না যেরকমটা না। কিভাবে হয়? ওটার মিনস হচ্ছে অ্যাটেনশন কিভাবে নিচ্ছে, অ্যাটেনশন নেওয়াটার ক্ষেত্রে হচ্ছে, যেমন আপনি দেখবেন ম্যাকডোনাল্ডস বার্গার বানায়, ঠিক আছে, বার্গার জন্য ফেমাস। তারপর হচ্ছে একটা, এখানে আমাদের যদি একটা ফুড কার্টে কেউ যদি বার্গার তৈরি করে, এখানে চকবাজারে, সেও বার্গার বানাচ্ছে। এই যদি আমি যদি বলি যে ফুড কার্টে ব্যবসা করছে, এই সারা জীবন এখানেই ব্যবসা করবে, ওকে ছোট করে বলছি না, ব্যবসা জানে না যে সেজন্য, জ্ঞান নাই ওটার, ও এখানে ব্যবসা করবে। কিন্তু ম্যাকডোনাল্ডস কিন্তু আরো বেশি বিজনেস করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি খুলতে পারবে, আরো বেশি করতে পারবে। রিজনটা কি জানেন? ম্যাকডোনাল্ডস কিন্তু দুনিয়ার বেস্ট বার্গার বানানোর জন্য ফেমাস না, বা সবচেয়ে অ্যামেজিং বা সবচেয়ে ডেলিশিয়াস বার্গার বানানো এরকম না, স্ট্র্যাটেজি জানে। আর উনি কিন্তু ভালো বার্গার বানাতে পারে, ওনার বার্গারটা এলাকার মধ্যে সবচেয়ে ফেমাস, কিন্তু উনি স্কেল করতে পারবে না, কারণ উনি স্ট্র্যাটেজি জানে না, ঠিক আছে? ওটার কারণটা কি? ওটার কারণ এখানে কপিরাইটিং কিরকম? অ্যাটেনশন নিতে জানে না। ম্যাকডোনাল্ডস অ্যাটেনশন নিতে জানে, ঠিক আছে, কিন্তু উনি অ্যাটেনশন নিতে জানেন। যেমন আপনি ডলি চাইওয়ালাকে চিনেন? একটু, হ্যাঁ, একটু রিসার্চ করিয়েন, একটু রিসার্চ করিয়েন। ও চা বানায়, কিন্তু আপনি দেখায়, ও কিন্তু ও আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন, রাইট? আমি কিন্তু মানুষ কিরকম আমি সঠিক জানি না, কিন্তু ও ইন্সপিরেশন কোন দিকে? ও ব্র্যান্ড বানাতে জানে, ওর ব্রেন মাশাআল্লাহ ভালো। দেখেন, একজন চা বিক্রেতার নামও গুগলে লিখে সার্চ করলে গুগলও দিয়ে দেয়। হুম, চা বিক্রি করে, দেখবেন, চা বিক্রি করে, চা বিক্রি করে কোথায় চলে গেছে? বিল গেটসের সাথে ছবি তুলে ফেলছে। এবার বুঝছেন মার্কেটিং ব্রেন কিরকম, নিজেকে কিভাবে মার্কেট করছে। এখনো রোলস রয়েস চালায়, রোলস রয়েস চালায়, চাও বানায়। হ্যাঁ, অবশ্য। তো ওইটার ক্ষেত্রে বললাম যেটা, যে মানুষ সেটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক বা পার্সন হোক, মানুষ ভালোটা কিনে না, মানুষ যেটা দেখে বা বুঝে ভালো সেটা ভালো সেটা কিনে। তো ওটা আপনি কিভাবে করবেন? ওটা করার জন্য বেসিক্যালি হচ্ছে অ্যাটেনশন নিতে হবে। যেমন ও অ্যাটেনশন নিতে পারতেছে না, ম্যাকডোনাল্ডস অ্যাটেনশন নিতে পারতেছে, সেজন্য পারতেছে। এর পরবর্তী হচ্ছে ইন্টারেস্ট, কানেক্ট উইথ দেয়ার প্রবলেম। এখন আপনাকে দেখতে হবে আপনার প্রবলেমটা সলভ করতে পারতেছে কিনা। যেমন আপনি যদি দেখেন, এখানে যে আমি বিজনেসের উদাহরণ দিয়ে বুঝাই, এখানে যে ফুড কার্টে যে বার্গার বানাচ্ছে, তার কাছে যদি আপনি যান, যদি পপুলার হয়, তাহলে তার এখানে কিন্তু একটা লম্বা লাইন ধরতে হবে, আধা ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকে। এমনি মানুষের হাতে টাইম থাকে না, আরো 2 ঘন্টার জন্য একটা বার্গারের জন্য কি দাঁড়ায় থাকবে। কিন্তু ম্যাকডোনাল্ডস যদি যান, ম্যাকডোনাল্ডস পার ডে কয়টা বার্গার সেল করে? অনেকগুলো করে, প্রায় 4,000টা সামথিং। ম্যাকডোনাল্ডস সেল, সরি, বার্গার ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস বার্গার সেল পার ডে, সেল sells about
হাউ টু ডাজ ম্যাকডোনাল্ডস সেলার ডে। দেখেন একদিনে তারা সেল করে প্রায় 6.48 মিলিয়ন বার্গার। 6.48 মিলিয়ন কত হয়? 86,400। বুঝছেন? শুধু অ্যাটেনশন নেয় নাই, ইন্টারেস্টও শো করছে যে আপনি ফার্স্ট থেকে ফার্স্ট পেয়ে যাবেন। ম্যাকডোনাল্ডস তো বাংলাদেশে তো নাই, কিন্তু ফরেন কান্ট্রিগুলোতে যদি দেখেন আপনি একটা বাস স্টপে অনেকে কিন্তু এখানে কিন্তু নাস্তা করার জন্য ওরা কিন্তু আমাদের মতো এত করে ফ্যামিলি নিয়ে বসে নাস্তা করে না, ওরা রাস্তায় ড্রাইভিং করতে করতে নাস্তা করে বাইরের কান্ট্রি। আপনি যে একটা স্টপে যদি দাঁড়ায় যদি আপনি যদি মোবাইলে অর্ডার করেন, সেকেন্ড স্টপ আস্তে আস্তে আপনার জন্য বার্গার রেডি, আপনাকে সেকেন্ড স্টপে দিয়ে দিবে, এত ফাস্ট। সো শুধু অ্যাটেনশন গ্র্যাব করে না ওরা, কিন্তু সেটার জন্য যে প্রবলেমটা থাকে, মানুষের প্রবলেম থাকে কি খাবারের ক্ষেত্রে, যে খাবার একটা হইতে অনেক সময় লাগে। তারপর হচ্ছে আমি যদি একটা শপে যাই, শপওয়ালা বানাচ্ছে তো বানাচ্ছে, 2 ঘন্টা আমার দাঁড়া থাকতে হচ্ছে, এদিকে আমার মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। ওরা কিন্তু এই প্রবলেমটাকে সলভ করছে। সো শুধু অ্যাটেনশন হওয়া হয় না, অ্যাটেনশনও গ্র্যাব করছে, সাথে ইন্টারেস্টটাও ইয়া করছে। এর পরবর্তীতে হচ্ছে যে ডিজায়ার, মেক দেম ফিল দি ট্রান্সফরমেশন। ওরা কিন্তু একটা ডিজায়ার ফিল করছে, মানে হচ্ছে একটা ব্র্যান্ড এমনভাবে বানাইছে যে আপনি ব্র্যান্ডটার সাথে একটা ফিল পান। যেমন আইফোনের ফোন ইউজ করে অনেকে একটা আলাদা একটা একটা ফিল পায় যে না আমি একটা আইফোনের ইউজ করি, একটা ভাব দেখেন না। এর পরবর্তী হচ্ছে অ্যাকশন, লিড দি রিডার টু অ্যাকশন। আপনি যদি ম্যাকডোনাল্ডসের বিভিন্ন ইয়া দেখেন, পোস্ট দেখেন, ম্যাকডোনাল্ডস পোস্ট প্রায় 5.5 মিলিয়ন, 3 মিলিয়ন ফলোয়ার্স আছে। যেমন দেখেন এইটা পোস্টে একটু দেখেন তো কতটুকু দেখা যাচ্ছে, আই এম নট শিওর, কিন্তু এটা দেখেন এদের বার্গারে পিকচার দিছে, এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, ক্যাপশন কি দিছে দেখেন, লেখা কি দিছে, হ্যাশট্যাগ ডোন্ট শেয়ার। এখন বলেন কোন কোম্পানি চাবে যে এর পোস্ট কেউ শেয়ার না করুক? এরা দিছে, কেন দিছে জানেন? অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। যেমন আপনি যদি দেখেন যে কাউকে যদি বলেন যে ভাইয়া যে ওনাকে যে এই চিঠিটা দিয়ে দিবা, মাঝখানে খুলবা না কিন্তু রাস্তায়। এ আগে খুলে 10 বার পড়বে, কি কি লাইন লিখছে পড়বে, পড়ার পর তারপর দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বেসিক্যালি কপিরাইটিং এর গেম। এখন আপনি যদি তাকে যদি সেমনি বলতেন যে যা দিয়ে আসো, কিন্তু দিয়ে আসতো। আপনি পড়তে মানা করছেন যে ওটার জন্য আরো বেশি পড়বে। তো এটাও কিন্তু ওরা ওই স্ট্র্যাটেজিটা এরা ইউজ করছে, ডোন্ট শেয়ার। শেয়ার করতে মানা করছেন, আরো বেশি শেয়ার করবে। স্ট্র্যাটেজি দেখছেন? এভাবে করে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ইয়ে করতে হয়। গরিলা মার্কেটিং এর নাম শুনছেন? গরিলা মার্কেটিং, এটা নিয়ে আমি কথা বলছি, গরিলা মার্কেটিং নিয়ে। গরিলা মার্কেটিং খুব ফেমাস একটা মার্কেটিং ট্রিক্স। এটা যারা বড় বড় কোম্পানির ইউজ করে, যেমন এটা হচ্ছে গরিলা মার্কেটিং এর একটা উদাহরণ। যদি আপনি যদি এখানে দেখেন ম্যাকডোনাল্ডস মার্কেটিং কিভাবে করে, আমি বললাম না ওরা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ভালো জানে, এই জন্য ওরা প্রায় 86,400 এক সেকেন্ডের মধ্যে সেল করতে পারে। এমনি তো মানুষ তো নর্মালি এটা কি জানি বলে না, এটা কি বলে, জেব্রা ক্রস বলে না? জেব্রা ক্রস তো এমনি মানুষ ইয়া করে, ওরা এটা মার্কেটিং করার জন্য রোডে ইয়া করে দিচ্ছে। কত সুন্দর একটা ভাইরাল মার্কেটিং গেছে। এরপর আরও আছে উদাহরণ, আরও দিচ্ছি গরিলা মার্কেটিং। কিটক্যাট, কিটক্যাট এটা বেশি ভাইরাল হয়েছিল। ইউজিসি বুঝেন? ইউজিসি, ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট।
ইউজার জেনারেটেড কন্টেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আপনি দেখবেন একটা কোম্পানি, যে কোনো কোম্পানি যদি ভাইরাল হয়, সেই কোম্পানি যখন পোস্টিং করে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে নিজের ব্র্যান্ডিং করে বা মার্কেটিং করে, সেটা কিন্তু সহজে ফেমাস হয় না। মানুষ যখন পোস্ট করে সেটা বেশি ফেমাস হয়। ধরেন আমি একটা জিনিস বলি, যেমন দেখবেন অনেকেই কিন্তু মনে করেন আমি যদি সারাদিনে যদি পোস্ট দিই বা হচ্ছে বছরের পর বছর পোস্ট দিই, কিছু হবে না। কিন্তু আমি যদি একটা কন্ট্রোভার্সিয়াল কিছু করি, সেটা যদি এবার যদি সবাই যদি পোস্ট দেয়, তাহলে দেখবেন ওটা আমি ভাইরাল হয়ে যাব। বিষয়টা বোঝাতে পারতেছি? যেমন আপনি হিরো আলমের ইউটিউব চ্যানেলে যে কয়জন দেখে ভিডিও, বা ওর ফেসবুক পেজে যায় কয়জন ভিডিও দেখে, কিন্তু ওর যখন নিউজ চ্যানেলে যখন একটা কন্ট্রোভার্সিয়াল কোনো ইয়ে হয়, সবাই ওটা শেয়ার করে, এভাবে করে মার্কেটিং হয়ে যায়। এটাকে ইউজিসি বলা হয়, ইউজার জেনারেটেড কন্টেন্ট। অর্থাৎ মানুষরা আপনার কন্টেন্টগুলো শেয়ার করছে কিনা, মানুষরা আপনার কন্টেন্টগুলো ইয়া করছে কিনা, তাহলে আপনি ব্র্যান্ড হবেন। তো কিটকেটও বুঝতে পারছে যে আমি যদি সারাক্ষণ আমার পেজের মধ্যে, কারণ প্রত্যেকটা ব্র্যান্ড তো নিজের পেজে নিজেদের তারিফ করবে, ঠিক আছে? তো কিটক্যাট বুঝতে পারছে যে আমি আমার পেজে যদি 5 মিলিয়ন না 100 মিলিয়নের যদি ফলোয়ার, লাভ নেই। মানুষ যদি আমাকে যদি সাপোর্ট না করে বা মানুষ যদি আমার কন্টেন্ট যদি শেয়ার না করে, মানুষ কীভাবে কন্টেন্ট শেয়ার করবে? ইউজিসি কীভাবে করা যায়? গরিলা মার্কেটিং থ্রুতে। গরিলা মার্কেটিংয়ে টাকাও অনেক কম লাগে, মার্কেটিংও সেরকম হয়। যেমন এটা দেখেন, টেবিল এটা বানাতে কয় টাকা খরচ হচ্ছে? এটার বেশি খরচ হয়নি। শুধুমাত্র কি করছে, টেবিলটা একটু কাস্টমাইজ করে ডিজাইন করছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 50,000 1 লাখ ধরলাম আমি সর্বোচ্চ, যদি ভালো কাঠের বানায়। 1 লাখ টাকা ধরলাম, 1 লাখ টাকা দিয়ে এটা যতজন গেছে এখানে বা এটা যতজন দেখছে, সবাই নিজে নিজে বসে বসে ছবি তুলছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। এখন এমন এমন ইনফ্লুয়েন্সার গেছে, এরা বসে বসে ছবি তুলছে, এদের 10 মিলিয়ন 11 মিলিয়ন ফলোয়ার্স আছে, বাস ভাইরাল। যেখানে 10 মিলিয়ন 11 মিলিয়ন ফলোয়ার্স ওয়ালা একটা ইউটিউবার একটা প্রমোশনের জন্য নিম্ন 1 কোটি টাকা চার্জ করে, ঠিক আছে? মার্কেটিং হয়ে গেছে। আমি এয়ারটেল আর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলি, ওটা খুব অ্যামেজিং ছিল। ওরা কি করছে জানেন? এয়ারটেল দেখছে যে যখন আইপিএল শুরু হয়েছে ইন্ডিয়াতে, আইপিএল কিভাবে আয় করে? ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে। দেখবেন ব্যানার থাকে মাঠে, বিভিন্ন বা হচ্ছে কোম্পানির লোগো থাকে। এখন এয়ারটেল চিন্তা করছে যদি আইপিএলে যদি, বুঝিনি কে, টাটা, টাটার আছে এই জন্য করে। আচ্ছা এখন আমি এয়ারটেলের কথা বলি। এখন এয়ারটেল দেখছে যদি আইপিএলে যদি আমি যদি মার্কেটিং প্রমোশনটা করতে যাই, তাহলে হচ্ছে বেসিক্যালি আমার প্রচুর টাকা বাজেট যাবে, প্রায় 500 কোটি টাকা পর্যন্ত বাজেট যায় অনেক সময়। হ্যাঁ, তো এয়ারটেল এখন চিন্তা করছে এভাবে ইয়া করবো না, মার্কেটিংয়ের জন্য আলাদা আর একটু কস্টলি, কীভাবে কস্ট কমাবে? কী করছে জানেন? 5টা টিকিট বুক করছে, 5টা সিটের টিকিট নিছে। 5টা সিটের টিকিট নিয়ে কেউ যায় নাই, শুধুমাত্র এয়ারটেলের একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা পরাই দিয়ে আসছে চেয়ারে। এবার বুঝেন, 5টা চেয়ারে তাও আবার ভিআইপি চেয়ার ছিল, গ্যাপ, ক্যামেরার অ্যাটেনশন যখন ক্যামেরা যখন ইয়া করছে, তখন 5 জনের গ্যাপ আলাদা একটা চেয়ার দেখছে, ওইটাতে অ্যাটেনশন গেছে। ওখানে এয়ারটেলের গেঞ্জি ছিল, এয়ারটেলের লোগো লাগানো ছিল, ভাইরাল। বুদ্ধি দেখছেন? এই তো। তারপর আরেকটা দেখেন, আরেকটা মজার আছে। যেমন এটা, এটা 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 খুব ফেমাস হয়েছিল তখন। একটা জিও কোম্পানির ওনার একটা জিও ওপেন করছে, এতো ওয়াইফাইগুলো, একটা জিও কোম্পানির ওনার জিও ওপেন করছে। এখন হচ্ছে একটা জিও ওপেন করতে তো অনেক টাকা খরচ হয়, বিভিন্ন পশু পাখি আনা, তাদের খাওয়া দাওয়া, অনেক ডেলি বেসিসে এক্সপেন্স লাগে। কিন্তু হচ্ছে ওদের জুতে কেউ আসতেছিল না, ঠিক আছে? এখন ওনার প্রচুর পেরেশান, কি করবে? একটা মার্কেটিং স্ট্র্যাটেজি খাটাইছে, একটা বাস বানাবো, বাস ওইটা কিন্তু নর্মাল বাসের মতো হবে না, এরকম হবে। তা বাসটাকে এমনভাবে প্রিন্ট করছে যাতে মনে হবে যে রিয়েলি কোনো একটা অজগর প্যাঁচা আছে, মানে এতটা রিয়েলিস্টিক করছে। পরবর্তী এটা বাস, এটাতে চড়ার জন্য, বাস এটা দেখার জন্য শুধু মানুষ জুতে গেছিল। এবার বুঝছেন? আবার শুধু গেছে যে ওইটাও না, সবাই ওইটার সাথে আবার ছবিও তুলছে, এখন ছবি তুলছে, মার্কেটিং হয়ে গেছে ফ্রিতে, পুরো ভাইরাল। এটা এটা প্রচুর, তখন যুগে এটা প্রচুর ফেমাস হয়েছিল।
এগুলোকে বেসিক্যালি হচ্ছে ইউজিসি বলা হয়। যেমন আপনি এটা দেখেন, অ্যাডিডাস মার্কেটিংয়ে কস্ট কমানোর জন্য কত সুন্দর আইডিয়া খাটাইছে। ওদের কান্ট্রিতে আর কি, মানে একটা ইয়া করছে, ওটাকে এমনভাবে শেপ দিছে লাগে যে জুতার বক্স। এখন এটাও মানুষ শেয়ার করতেছে। হ্যাঁ, এটা আর কি, এগুলো করলে কিন্তু অনেক ইয়া হয়, বেনিফিট হয়, মার্কেটিং ফ্রিতে মার্কেটিং হয়ে যায়। মানে হচ্ছে এখনের যুগে আপনার যদি অ্যাটেনশন পাইতে হয় তাহলে ক্রিয়েটিভ কিছু করতে হবে। ওই সবার মতো গদবাধা যদি মার্কেটিং করেন তাহলে ওটা মানে হচ্ছে এত কাজ হয় না। ওই আমি একটা ইয়া দেখছিলাম, শপের মধ্যে হচ্ছে যে ইয়া দিছে, শপে যে শাটার আছে না, শাটারের মধ্যে লেখছে যে ফ্রি। শপের মধ্যে শাটারের মধ্যে লেখা ফ্রি, এখন সবার অ্যাটেনশন গেছে, ফ্রি লেখাটা আরো বড় করে লিখছে, পুরো শাটারটা হোয়াইট কালারের ছিল, ফ্রি লেখছে যে রেড কালারের, আরো বড় করে লিখছে, সবার অ্যাটেনশন গেছে। এখন রাতের বেলা শাটার ইয়া করছে, সকাল 11টার দিকে মানুষ যাতায়াত করতে করতে পুরো একদম সবাই জলবাদি গেছে, মানে হচ্ছে মনে করছে সবকিছু ফ্রি, ওইরকম মনে করছে। সবাই এখানে দাঁড়া আছে, সবার ওনার আসি মানে চিনতেছে না কোথায় চলে আসছে, এত মানুষ কেন। এর পরবর্তীতে শাটার খোলার পর মানে বলতেছে ফ্রি দিয়ে দাও সবগুলো। আচ্ছা কে বলছে ফ্রি? আপনি শাটারে লিখে রাখছে। মানে আমি বলছি একটা কিনলে একটা ডিসকাউন্ট আছে, এটা কিনলে এটার সাথে এই ছোট একটা জিনিস ফ্রি, এটার জন্যই নাকি। তারপর ওইখান থেকে কিন্তু অনেকগুলো সেল চলে আসে, কারণ যেহেতু মানুষ ওয়েট করছে কোনো কিছু বাই করার জন্য, কিনে নিয়ে গেছে। যেমন আপনি দেখবেন এটা এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আবার অনেকগুলো বড় বড় ইয়াগুলো ব্যবহার করে না, এটার নামটা কি আমার সঠিক খেয়াল নাই এখন। যদি আপনার যদি একটা বড় একটা গ্রোসারি শপ থাকে, সেখানে দেখবেন অনেক সময় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি খাটাইছিল যে একজনের একটা গ্রোসারি শপ ছিল কিন্তু কোনো সেল আসছে না বা কোনো কাস্টমার আসতেছে না। কাস্টমার কি কীভাবে আনবে? আনার জন্য তখন কিন্তু ওই সময় পেঁয়াজের রেট অনেক বেশি ছিল। পেঁয়াজের রেট বেশি থাকাতে ওরা কি করছে, একটা পেপারে অ্যাড দিছে, যে 2 কেজি পেঁয়াজ ফ্রি। এমনি পেঁয়াজের রেট অনেক বাড়তে, ধরেন 240 টাকা, ধরেন 500 টাকা পেঁয়াজ ফ্রি দিচ্ছে। এবার অবভিয়াসলি 500 টাকার পেঁয়াজ ফ্রি মানে সবাই যাবে, একদম রাইট, ওটা গেছে, সবাই গেছে, মানে পুরো এলাকার আধা মানুষ চলে আসছে সব ওটাতে। এখন ওরা কি করছে, যখন শপে আসছে তখন আপনি তো পেঁয়াজ কিনতে গেছেন ওই মাইন্ডসেটেই গেছেন, বাট হচ্ছে এখন আপনি ধরেন আপনার ঘরের এই জিনিসটা লাগবে, এটাও নিয়ে নিলেন, এটাও লাগবে, এটাও নিয়ে নিলেন, গ্রসারি শপে তো সব কিছু অ্যাভেলেবেল আছে। এভাবে করতে দেখা গেছে যে আপনার মানে যে 500 টাকার ঘাটা হয়েছিল, ঘাটা বলতে মানে লস হয়েছিল, ওটাতে বেশি লাভ, প্রফিট চলে আসে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যদি স্মল কিছু জিনিস যদি ফ্রিতে দেন তাহলে ওটার জন্য বিগ কিছু কিন্তু আপনার কাস্টমার নিয়ে যাবে। এই জন্য প্রিমিয়াম মার্কেটিং কিন্তু অনেক বেশি কাজে হয়। তাহলে বুঝাতে পারছি কপিরাইটিং এর বিষয়টা, প্লাস মার্কেটিংও হয়ে গেছে। তারপর এখানে কপিরাইটিং এর আরেকটু কিছু ইয়া বলি, হেডলাইনের কথা। যেমন এখানে দেখেন টিপস ফর রাইটিং ম্যাগনেটিক হেডলাইন। ফার্স্ট হচ্ছে প্র্যাকটিস, রাইট 25 হেডলাইন ফর এভরি পিস অফ কন্টেন্ট। বুঝছেন কিছু? বুঝেননি? কি বুঝছেন? অ্যাটলিস্ট 25টা করে হেডলাইন লিখবেন, ওইটার মধ্যে যেটা আপনার থেকে সবচেয়ে বেশি ইউজফুল বা সবচেয়ে বেশি ম্যাগনেটিক মনে হবে সেটাই ইয়া করবেন। আপনি যদি বড় বড় কোম্পানি যে অ্যাডগুলো যায়, সেই অ্যাডগুলোর যে রাইটিংগুলো হয়, সেই রাইটিংগুলো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো কিন্তু করে, এবং তাদের মধ্যে কিছু সিনিয়র মার্কেটিং অফিসার থাকে, তারা করে। এমন একটা মার্কেটিং অফিসার আছে যার নামটা আমার ওটা একটু বেশি হার্ড নাম, মানে হিন্দু তো, ইন্ডিয়ার।
কস্ট কস্ট হলে সমস্যা নাই তো, কস্ট তো দেওয়ার ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি, যেমন হচ্ছে হ্যাঁ, হেডলাইনের কথা যেটা বলছিলাম, অনেক মার্কেটিং কোম্পানি, যেটা তুমি যেটা বললাম, মার্কেটিং কোম্পানির কিন্তু প্রচুর বাজেট নাই, কিন্তু একজন মার্কেটিং আছে, স্পেশালিস্ট আছে, উনি ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, উনি এ পর্যন্ত অনেকগুলো অ্যাওয়ার্ড দুবাই থেকে লন্ডন থেকে পর্যন্ত পাই গেছে। উনি বড় বড় ফেভিকল, এয়ারটেল, তারপর ভোডাফোন চিনেন, ইন্ডিয়ার ভোডাফোন আছে, তারপর হচ্ছে আরও কিছু নাম করা কোম্পানির সাথে কাজ করছে, তাদের কন্টেন্ট বানাতো। এখন উনি কিন্তু একটা কন্টেন্ট বানানোর জন্য বলা হয় যে উনি প্রায় 200টা লাইন লিখতেন, 200টা পেজ নষ্ট করতেন। নষ্ট না মানে হচ্ছে ওনার চিন্তা করতেন যে কিভাবে কোনটা করা যায়, একটা মনে হয়েছে না এটা হবে না, ফেলে দিবেন, এভাবে করে করে উনি প্রায় অনেক দিন ধরে শুধু রিসার্চের মধ্যে যেতেন যে কন্টেন্ট কি হবে, স্ক্রিপ্ট কি হবে। সো এর পরবর্তীতে ওইটা করতো। এখন এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, হেডলাইন লেখার ক্ষেত্রে ওই 3টা জিনিস যেটা বললাম, প্রবলেম থাকতে হবে ফার্স্টে, তারপর হচ্ছে প্রবলেমটাকে আরেকটু বড় করে বা ফোমো ক্রিয়েট করে তারপরে অ্যাকশনের দিকে নিতে হবে বা সলিউশন প্রোভাইড করতে হবে, এভাবে করে করা যায়। তারপর সেকেন্ড হচ্ছে মডিউল দ্য বেস্ট ইন দি বিজনেস, আপনি চাইলে এই ওয়েবসাইটে একটু দেখতে পারেন, আমার দেখা হয়নি এটা। তারপর স্টার্ট উইথ নাম্বারস, এই দেখছেন কপিরাইটিং এর মেইন গেম, আমি বলছিলাম না স্টার্ট উইথ নাম্বার, ইউটিউবের ভিডিওটা দেখাইছিলাম না, নাম্বার দিয়ে শুরু হয়েছিল না, 7 ক্রেডিট কার্ড 10 লাখ ডেপ্ট, নাম্বার কেন ইউজ করছে, নাম্বার কিন্তু কপিরাইটিং অনেক বেশি লাগে। এখন থেকে কন্টেন্ট যা দিবেন সবগুলো কন্টেন্টে অ্যাটলিস্ট 7, 5 বা নাম্বার রাখার ট্রাই করবেন। যেমন ফার্স্ট যে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, টপ 15 ওয়েবসাইট টু ফ্রি ইমেজ ফর ইউর কন্টেন্ট মার্কেটিং, তাহলে দেখবেন মানুষ অনেক অ্যাট্রাক্ট হবে। 7 সিক্রেট, 7 প্রুভেন, 7 রিজন, 7 টিপস, তারপর হচ্ছে এটসেট্রা। তারপর হচ্ছে ইউজ হাউ টু, দেখবেন হাউ টুর ভিডিও কিন্তু অনেক সময় অনেক ভাইরাল হয়, যারা হাউ টু নিয়ে কাজ করে। তারপর হচ্ছে ইউজ পাঞ্চুয়েশন, দেন হচ্ছে পাঞ্চুয়েশনের মধ্যে মার্কেটিং প্ল্যান টেমপ্লেট, ক্রিয়েট ইউর ফার্স্ট মার্কেটিং টেমপ্লেট প্ল্যান ইন 5 স্টেপ, এভাবে করে পাঞ্চুয়েশন বা হচ্ছে কিউরেস্ট করা, মানুষকে কিউরিসিটি ইনক্রিজ করা। তো এটার থ্রুতে হচ্ছে কপিরাইটিং করা যায়। তারপর হচ্ছে টিপস ফর রাইটিং ম্যাগনেটিং হেডলাইন টু, আরও কিছু টিপস দিচ্ছি। তারপর হচ্ছে বি আলট্রা স্পেসিফিক, ব্যাড হেডলাইন রাইট আ সং, তারপর হচ্ছে গুড হেডলাইন হাউ টু কম্পোজ ইয়োর ওন সং সামথিং 101। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার নিজের এর জন্য আপনার নিজের একটা সিগনেচার সাইন রাখবেন, বা হচ্ছে নিজের রাখবেন। যেমন আমি যদি একটা বলি, এটা আপনারা মিলাতে পারবেন। দেখবেন কিছু শপে যখন আমরা যাই, ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে বিভিন্ন ফ্যাশন শপে যখন আমরা যাই, তখন দেখবেন যদি এখানে যদি হালকা হালকা করে সং চলে, মানে হালকা হালকা সাউন্ডের সং চলতেছে, বলা হয় এখানে সেলস বলে 40% ইনক্রিজ হয়। এটা খেয়াল করে দেখবেন। এখন আমি এটা পরবর্তীতে আমি নিজে অবজার্ভ করছিলাম, যখন এটা শুনছি তখন এটা নিজে অবজার্ভ করছিলাম যে আপনি যখন একটা শপে যখন সং চলতেছে একদম লো লো ভলিউমে, তখন আপনি সেখানে ম্যাক্সিমাম টাইম দাঁড়ায় থাকবেন, সংটা শুনতে, বা একটা ভাইব এনভায়রনমেন্ট তৈরি হয়। হ্যাঁ, লাগে, হ্যাঁ, মনে হয় কি কিনে ফেলি, ওটাতে কিন্তু 40% সেল ইনক্রিজ হয়। এটা একটা ট্রিক, ঠিক আছে। তো এর পরবর্তী হচ্ছে নিজের একটা সিগনেচার সাইন থাকা লাগে। বিভিন্ন কোম্পানি দেখবে নিজের একটা ওন টোন থাকে, যেমন ওই জি বাংলার একটা টোন আছে, জীবন মানে জি বাংলা, একটা এরকম টোন থাকতে হয়। তারপর যে ফ্ল্যাগ কমন মিস্টেক, 60 copywriting mistakes you're probably marketing and how to fix them. আপনার মিস্টেকগুলো একটু ফাইন্ড আউট করে সেগুলো করতে হবে। আস্ক 5 কোয়েশ্চেন 5 ওয়াইজ, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই। 5টা কোয়েশ্চেন করবেন, 5টা কোয়েশ্চেনে যা আনসার আসবে সেটাই হচ্ছে আপনার এবার বলেন এটা কোয়েশ্চেন কীভাবে করে, আনসার কীভাবে করে। প্র্যাকটিক্যাল বলি, যেমন হু মানে কি, হ্যাঁ, কে। এখন আমি যদি একটা প্রোডাক্টের যদি মার্কেটিং করি, সেই প্রোডাক্টটা আমি কোন সেগমেন্টের পিপলের জন্য আমি বানাচ্ছি, তারা হচ্ছে আমার মেনিয়া। যেমন আপনি যদি নির্মা বা হুইল পাউডার বা হচ্ছে এরকম যে ইয়াগুলো আছে, কাপড় ধোয়ার যে পাউডারগুলো আছে,
সেগুলোতে দেখবেন কখনো কোনো ছেলে দিয়ে অ্যাড করায় না, যা করাবে মেহেদি করাবে, মেহেদি ডিপার্টমেন্ট, রাইট। তারপর যদি দেখেন আপনি কোনো চকলেটের কোনো অ্যাড যাচ্ছে, কোনো বড় কাউকে দিবে না, বাচ্চাদেরকে দিবে, ঠিক আছে। এর পরবর্তীতে যদি দেখেন কোনো পেইন্টের ইয়া যায়, পেইন্টের কোনো, যেমন হচ্ছে এশিয়ান পেইন্ট, এদের অ্যাডগুলো দেখবেন হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে থাকে। কোকা কোলা দেখবেন ফ্যামিলি নিয়ে থাকে, কারণ হচ্ছে ওদের কমিউনিটি হচ্ছে এটা, হুটাকে টার্গেট করে আপনার অ্যাডটা মেক করতে হবে। তারপর হচ্ছে হোয়াট, কি। এখন কির মধ্যে এখানে আপনি আপনার আলাদা আলাদা ডিফারেন্ট থাকতে পারে, এক একটা কোম্পানির জন্য। আপনার জন্য একটা থাকতে পারে হোয়েন, হোয়ার, হোয়াই, কেন আপনি এটা হচ্ছে তাদেরকে ইয়া করছেন, সেটার বেনিফিট আপনি বলতে পারেন। এই জন্য আপনাকে বিভিন্ন রকমের অ্যাড দেখতে হবে। যেমন আমি যদি এখানে দেখাই, মজার একটা অ্যাড দেখাচ্ছে। এবার এই অ্যাডটা দেখেন, সাউন্ড দিচ্ছি না কিন্তু অ্যাডটা দেখেন। এটা প্রায় 7 বছর আগে অ্যাডটা ক্রিয়েট করা হয়েছে। যে অ্যাডটা ক্রিয়েট করছে তাকেও আমি জানি, এটার হিস্টোরিও আমি জানি। আগে অ্যাডটা कुछ खास है हम सभी में, कुछ बात है हम सभी में, बात है खास है, कुछ स्वाद है, क्या स्वाद है ওকে। এবার বলি অ্যাডটার মধ্যে কি ছিল, অ্যাডটা কেন দেখাইছে। রিজনটা হচ্ছে এই অ্যাডটার কারণে ক্যাডবেরির কিন্তু অনেক সম্মান বাড়ছে। ক্যাডবেরির এই অ্যাডটা বানানোর আগে ক্যাডবেরি একটা দুর্নাম ছিল। দুর্নাম বলতে ক্যাডবেরির মধ্যে মানে যে একজন কাস্টমার কিন্তু ক্যাডবেরির মধ্যে একটা পোকা পাইছিল। এই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, টোটালি ভাইরাল। এবং ক্যাডবেরিকে, এটা ইন্ডিয়ার ছিল, ক্যাডবেরিকে ইন্ডিয়া থেকে বয়কট করা শুরু করছিল। মানে বলতে বিদেশি কোম্পানি এরা এরকমই হয়, এরা হারামি হয়, এরা আমাদের ভালো চিন্তা করবে না, এরা আমাদেরকে এগুলো খাওয়াচ্ছে। পোকা বেরোইছে, বয়কট করা শুরু করছে। এখন এই ক্যাডবেরি ওনার কি করছে, একটা অ্যাড এজেন্সিতে গেছে, অ্যাডভার্টাইজ এজেন্সি। যে পার্সন ইয়া করছে সে পার্সনকে আমি চিনি, আমি নামটা খেয়াল নেই আমার, সেই জন্য বলছি না। তো ওই পার্সনের কাছে যাওয়ার পর বলতেছে, ভাই আমার এরকম এরকম ব্যাপার, নাম প্রচুর খারাপ হয়ে গেছে, এখন এটাকে কিভাবে আবার ইয়া করা যায়, যত টাকা লাগবে আমি দিব, টাকার সমস্যা নেই, কিন্তু আমার ব্র্যান্ড বাজাতে হবে, ব্র্যান্ডের ইমেজ ইয়ে করতে হবে। এখন কি করবে, এই গেছিল আবার লন্ডনে, যার যার কথা বলতে গেছিল লন্ডনে, লন্ডন থেকে ওকে ইমার্জেন্সিতে আবার মানে দেখানো হয়েছে এটা করার জন্য। পরবর্তীতে ও এখন ফ্লাইটের মধ্যে বসে বসে চিন্তা করতে এটা কি করা যায়, কিভাবে কি করবো। ফ্লাইটের মধ্যে ও লেখা শুরু করছে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট বানাতো। ও চিন্তা করতেছে এটার রেপুটেশন খারাপ হয়েছে, তো নাম্বার ওয়ান হচ্ছে রেপুটেশন বিল্ড করতে হবে। এখন রেপুটেশন বিল্ড করতে হলে রেপুটেড কোনো পার্সনকে যদি আমি যদি এটার সাথে ব্র্যান্ডের সাথে অ্যাডজাস্ট করি, তাহলে আমার এটার রেপুটেশন বাড়বে। এখন কি করা যায়, রেপুটেড পার্সন কে ছিল, রেপুটেড পার্সন ইন্ডিয়ার মধ্যে তখনের সময় এখনের সময় অমিতাভ বচ্চন রেপুটেড পার্সন, ওনাকে সবাই সম্মান করে অমিতাভ বচ্চনকে। তখন অমিতাভ বচ্চনের সাথে আবার ওনার সাথে আবার একটা রিলেশন ছিল, যেহেতু ওনারা অ্যাডভার্টাইজ করে ওনাদের সাথে। পরবর্তীতে অমিতাভ বচ্চনের কাছে গেছিনি, অমিতাভ বচ্চনের কাছে যা বলতেছে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম অ্যাড করতে হবে। এখন অমিতাভ বচ্চন বলতেছে, আচ্ছা আমার অ্যাড করবো, সমস্যা নেই, টাকা দিলেও করবো না দিলেও করবো, টাকা ওনার কাছে অভাব নেই, অ্যাড করবো সমস্যা নেই, কিন্তু আমি অ্যাড করার পর আমি কি রাতে ঘুমাতে পারবো কিনা। এটা কেন বলছে জানেন, কারণ হচ্ছে মানুষরা ওনাকে ট্রাস্ট করে। উনি যদি একটা ব্যাড কোম্পানির সাথে, যেহেতু ক্যাডবেরি অলরেডি নাম খারাপ করে বসে আছে, ওদের সাথে যদি এখন যদি চুক্তি করতে যায়, তাহলে ওনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। কারণ পাবলিক যেমন উঠাইতে পারে, নামাইতেও পারে, পারে না। শেখ হাসিনাকে যেমন আমরা উঠাইছি তেমন আবার বিদায় করছি না, ওইটাই। এখন হচ্ছে যে বেসিক্যালি বিষয়টা হচ্ছে উনি বলছে যে এরকমটা, তো এখন ওনার যে অ্যাড বানাবে
ওনার মাইন্ডও আসবে যে আসলে তো ভালো কথা, আমি ঘুমাইতে পারবো, আমি তো ঘুমাইতে পারবো না, পরবর্তী পাবলিক আমারও পিটাবে। এখন আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, চলেন আমরা নিজেরা ফ্যাক্টরিতে যাই, ফ্যাক্টরিতে কিভাবে প্রসেসিং হয় সব কিছু দেখি, সব কিছু দেখে আমরা যদি নিজেরা যদি স্যাটিসফাইড মনে হয় যে এটা সব কিছু ওকে, তখন আমরা এটা অ্যাড বানাবো, নাহলে আমিও বানাবো না, আমারও টাকার দরকার নেই। ঠিক আছে। পরবর্তীতে অমিতাভ বচ্চন সহ উনি গেছে, যাওয়ার সময় একজন ক্যামেরাম্যান নিয়ে গেছে, নর্মাল ভিডিও শ্যুট করছে, অমিতাভ বচ্চন সব কিছু প্রসেস করতে দেখতেছে, হাঁটি হাঁটি। তারপর হচ্ছে যে উনি একটা ক্যাডবেরি অন, যখন প্রসেস যখন এন্ড হয়ে গেছে, যখন ফ্রেশ একটা ক্যাডবেরি বেরোছে, উনি নিজে ছিঁড়ে প্যাকেট করে তারপর নিজে খাইছে, পুরোটা রেকর্ড হয়েছে, নর্মাল রেকর্ড, কোনো একদম স্ক্রিপ্ট লেখা কিছু নেই, নর্মাল রেকর্ড হয়েছে। এটা পরবর্তীতে এন্ডিংয়ে গিয়ে এটা অ্যাড করে দিছে। এখন এটাতে দুইটা হেল্প হয়েছে, একটা হচ্ছে যে ক্যাডবেরির রেপুটেশন খারাপ হয়েছিল, ওদের পাওয়া গেছিল, পোকা পাওয়া গেছিল, ওইটাতে মানুষ বিহাইন্ড দ্য সিনে কিভাবে ক্যাডবেরি প্রসেস হচ্ছে সেটাও দেখছে। সেকেন্ডলি অমিতাভ বচ্চন এখানে ওটা তদারকি করতে গেছে, এটাও দেখছে, ক্যাডবেরি আবার উঠে গেছে। ঠিক আছে। আবার অমিতাভ বচ্চন কিন্তু আবার লাস্টে যে এন্ডিং একটা কথা বলছে, যাতে ওনার উপর যাতে কোনো কিছু না আসে, উনি বলছে ইয়োর চয়েস, লাস্টে এন্ডিংয়ে শুধু এক লাইনই বলছে, আপনার চয়েস হলে এবার আপনি খান, না আমার কোনো এখানে দায়বদ্ধ নেই। ঠিক আছে। এবার বুঝছেন মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কীভাবে কাজ করে। আর এটা কেন দেখেছি, এটা দেখানোর পিছনে আরেকটা রিজন আছে। ক্যাডবেরি কিন্তু, এটাই আমি এন্ডিংয়ে বলছি শেষ, ক্যাডবেরি কিন্তু হচ্ছে যে বাচ্চারা খায়, ছোট বাচ্চারা। এখন ক্যাডবেরির মার্কেট শেয়ার বাড়তেছিল, মার্কেট শেয়ার বুঝেন, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা মার্কেট শেয়ার থাকে, আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করে বলে না, প্রত্যেকটা ব্র্যান্ডের মার্কেট শেয়ার থাকে। কখনো কোনো ব্র্যান্ড একদম 0.60 টাকা থাকে, সেটা আবার 3,000 টাকার মধ্যে পার শেয়ার হয়ে যায়, এটা শেয়ার মার্কেটের বিষয়। এখন হচ্ছে ওনাদের মার্কেট শেয়ার বাড়তেছিল, মানে একটা জায়গায় এসে স্টাক হয়ে গেছে। রিজন কি জানেন, ওনাদের সেগমেন্ট হচ্ছে বাচ্চা। এখন বাচ্চা একটা আর কয় বছর খায় চকলেট, একটা বাচ্চাকে আপনি 3 বছর বয়স থেকে যদি একদম ম্যাক্সিমাম 7 বছর 10 বছর পর্যন্ত খায়, তারপরে শেষ। আর বাচ্চার কমিউনিটি তো ছোট। তো এখন উনি চিন্তা করতেছে যে আমি যদি এটা মার্কেট শেয়ার বাড়াতে হয়, তাহলে আমার পুরা যত এজের মানুষ আছে সবাইকে খাওয়াইতে হবে চকলেট। অ্যান্ড চকলেট কীভাবে সবাইকে খাওয়াবে, এখন বড় একটা মানুষ যদি চকলেট খেতে, এরা বলতে বাচ্চা নাকি চকলেট খাস কেন, এরকম না, একটা ট্যাবও ছিল, ট্যাবও। তো এখন উনি চিন্তা করছে এটা কীভাবে করা যায়, এটার জন্য এই একটা মেয়েটার একটা দেখাচ্ছি না, এটা বানাইছে কীভাবে জানেন, বলছে মানে ওই মেয়েটা খাচ্ছিল না ক্যাডবেরি, মানে হচ্ছে ও বুঝাতে চাইছে যে ওটা ওই অ্যাডের মাধ্যমে বুঝাতে চাইছে এটা সব ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা খেতে পারবে, এটা হ্যাপিনেসের সময় দেখবেন একটা ইয়ার মধ্যে আসে, দিওয়ালিত মে কুছ মিঠা হো যায় এরকম। হ্যাঁ, হ্যাপিনেসের সাথে কানেক্ট করে দিয়েছে। এখন আপনি দেখবেন কোনো সেলিব্রেশন সময় কিন্তু মিষ্টি না এনে ক্যাডবেরি আনে। ঠিক আছে। এখন সব সেগমেন্টের পিপলরা খায়। আবার এটা লাভের সাথেও কিন্তু কানেকশন করে দিয়েছে, দেখবেন যতগুলো লাভ স্টোরি রিলেটেড যতগুলো হয় সবগুলোর মধ্যে ক্যাডবেরি থাকে। ঠিক আছে। তো এটা হ্যাপিনেস অ্যান্ড হচ্ছে লাভ, এটার মধ্যে করে, তাহলে এটার সেগমেন্টটা বড় হয়ে গেছে না। এখন ইয়াং পিপলরা খাচ্ছে, এখন যে কোনো সেলিব্রেশন হলে সেখানেও আনতেছে, তাহলে সেগমেন্টটা বড় হয়েছে এবং স্টক বাড়ছে। এবার বুঝতে পারছেন, মার্কেটিং খুব অ্যামেজিং একটা ফিল্ড যারা কাজ করে থাকে। আমার এটার জন্য আমার অনেক ভালো লাগে, আমি অনেক কিছু শিখতে পারি মার্কেটিং ফিল্ডে আসার পরে, মানে হচ্ছে ভ্যারাইটি অনেক কিছু শেখা যায়। এটা নিয়ে আরেকটু রিসার্চ করবেন, ইনশাল্লাহ আরও ভালোভাবে করতে পারবেন। 5 ওয়াইজ যদি কোশ্চেন করা হয়েছে, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে যে পে অ্যাটেনশন টু হেডলাইন লেন্থ, ম্যাক্সিমাম টু 60 ক্যারেক্টার, বেশি লেন্থের রাখা দরকার, যেটা আমি ইমেল মার্কেটিং সময় বলছি, বেশি পার্ট লিখলে কিন্তু কেউ পড়বে না। তারপর হচ্ছে ইউজ অ্যান ইমেজ টু ইনহ্যান্স ইউর হাইলাইট, বিভিন্ন ইমেজ ইউজ করতে পারেন, কারণ হচ্ছে 100% রিডার্স উইল সি ইট, অর্থাৎ 100 জনের মধ্যে 100 জন কিন্তু দেখতে ভালো করে, মানে হচ্ছে যে পড়ে সহজে কন্টেন্টে কেউ করে না, সবাই কিন্তু দেখা পছন্দ করে। এবং একটা কথাও আছে, একটা ইমেজ 100টা লাইন বলে, একটা ইমেজ 100টা লাইন বলে, অর্থাৎ আপনি 100টা লাইনে যা বলতে পারবেন একটা ইমেজ দেখালে তা হয়ে যায়, আপনাকে বলা না, ইমেজ কথা বলে না, ছবি কথা বলে, ওইটা। এই লাস্ট কল টু অ্যাকশন দিয়ে দিবেন। আর হচ্ছে কল টু অ্যাকশনের মধ্যেও আপনারা এরকম দিতে পারেন, যেমন হচ্ছে এখান থেকে আছে, আমরা সাবস্ক্রাইব, ওয়াচ, শেয়ার, অর্ডার, সব ডাউনলোড, এগুলো বাই, এগুলো আমরা দিয়ে থাকি।
তারপর হচ্ছে যে কালার ঠিক রাখবেন, ক্লিক নাও, বাই নাও, এগুলো, তারপর হচ্ছে টেক দিস কোর্স। এভাবে করে হচ্ছে বেসিক্যালি আমাদের কপিরাইটিংটা ইয়া করতে হয়। অর্থাৎ কপিরাইটিংয়ের মেইন সাবজেক্ট হচ্ছে আপনাকে পার্সোনালাইজড হতে হবে, সেগমেন্ট বুঝে তার সাথে কমিউনিকেট করতে হবে, তাকে কোন সময় বেনিফিট বলতে হবে, কোন সময় ফিচার্স বলতে হবে সেটা বুঝতে হবে, এবং আপনার প্রোডাক্ট নিয়ে আপনার ভালো একটা নলেজ থাকতে হবে। তাহলে কপিরাইটিংটা ইজি হয়ে যায়। কিন্তু কপিরাইটিং আমি বলবো না, কপিরাইটিং আপনি একটা ক্লাস করে বুঝবেন। কপিরাইটিং নিজে থেকে একটু রিসার্চ করবেন কোন কোন জায়গায় কোন কোন ইয়াতে কপিরাইটিং ব্যবহার হয়, এবং কপিরাইটিং করে আমরা আরও কীভাবে ইয়া করতে পারি এটাও একটু রিসার্চ করবেন। কারণ হচ্ছে ক্লায়েন্টের অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের সব কিছু ঠিক আছে কিন্তু কোনো না কোনো কারণে সেলস আসছে না। কেন আসছে না? বা অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে আমার অ্যাড ঠিক আছে বা হচ্ছে সব কিছু ঠিক আছে, বা তারপরেও মানুষ কনভিন্স হচ্ছে না, ওটাই কপিরাইটিংয়ের একটা ঘাটতি থাকে। তো একটু আবার দেখবেন যে কপিরাইটিং, আর যেটা তো বললামও শুরুতে যে 25টা হেডলাইন লিখবেন। যে কোনো কিছু লেখেন, ধরেন আমি একটা ফেসবুকে অ্যাড রান করবো, অ্যাড ওটা রান করার জন্য উপরে যে ক্যাপশনটা লিখবেন অ্যাটলিস্ট 25টা লেখেন। 25টা লিখে যেটা মনে হবে যে পারফেক্ট সেটা আপনারা ইয়ে করেন, সেটা পিচ করে সেটা ইয়ে করেন, তাহলে দেখবেন রেজাল্ট ভালো হয়। রেজাল্ট আনাটা কঠিন না, শুধু হচ্ছে আমাদেরকে স্ট্র্যাটেজিটা বুঝতে আর একটু হার্ডওয়ার্ক তো লাগবেই। ঠিক আছে, সব তো আর স্মার্ট ওয়ার্কে যদি হয়ে যেত তাহলে তার কোনো